আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ওয়াকারুজ্জামান এবং হাসিনাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশ ত্যাগ করার আগে, সে কথাগুলো সেনাবাহিনী কতটুকু খাটিয়েছে, হাসিনার সাথে যে প্রাণপণ চেষ্টা করেছিলেন, ওয়াদা করেছিলেন, সেটার ব্যাপারে আসলে ওয়াকারুজ্জামান কি করেছে। গণহত্যাকারী এই ওয়াকারুজ্জামান বাংলাদেশটাকে ধ্বংস করেছে, বাংলাদেশটার আধিপত্য বিরাজ করেছে ভারতকে দিয়ে। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো। আজকে আব্দুল হামিদ সাহেব দেশ ত্যাগ করার মৌলিক কারণ হচ্ছে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান, এবং এখন দোষ আসতেছে শাহাবুদ্দিন চুপ্পুর। কেন চুপ্পুর দোষ আসতেছে এ বিষয়ে আপনাদেরকে বলবো। আমি ধারাবাহিকভাবে একটি কথা বলবো যে ধারাবাহিকতার সাথে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে তথ্যগুলো বাংলাদেশের সাধারণ জনগণ বা আমজনতা এখনো পর্যন্ত অ্যানালাইসিস করতে পারি নাই। প্রথমে বলি, সেনাবাহিনী দেশ ধ্বংসকারী। কেন দেশ ধ্বংসকারী? সর্বশেষ পর্যন্ত সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছিলেন এবং গুলি চালাতে নির্দেশও দিয়েছিলেন। তাহলে এর আগে যে সেনাবাহিনী গুলি চালিয়েছিলেন, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি দিয়ে যে মানুষ হত্যা করেছেন, ছাত্র জনতাকে হত্যা করেছেন, সাধারণ মানুষকে হত্যা করেছেন, এবং হেলিকপ্টার থেকে, এয়ারফোর্স থেকে যারা হত্যা করেছেন, সাধারণ মানুষ শুধু নয়, শিশু বাচ্চা সহ হত্যা করেছেন, তাহলে এর মধ্যে সেনাবাহিনী কি সম্মতি ছিল না? অবশ্যই সম্মতি ছিলেন। তাহলে সেনাবাহিনী গণহত্যাকারী। আর এই গণহত্যাকারীর সর্বপ্রথম হাসিনাকে দেশ থেকে পালানোর যে চেষ্টা করেছিলেন, হাসিনাকে যে কৌশলে পাঠিয়ে দিয়েছেন ভারতে, সেটার প্রাথমিক কারণ হচ্ছে এই গণহত্যাকারী ওয়াকারুজ্জামান। আমি আপনাদেরকে যে তথ্যটি বলবো, শেখ হাসিনাকে কি বলেছিলেন? শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছিলেন যে আপনি চলে যান, দেশটাকে আবার সিস্টেম করে, আবার দেশের পরিবর্তন ঘটিয়ে আপনাকে আবার এদেশে পুনর্বাসন করব, এবং যেভাবে হোক পুনর্বাসন করব, বিএনপির সাথে চুক্তিবদ্ধ করে হোক, জামাত ইসলামের সাথে চুক্তিবদ্ধ করে হোক, বা অন্য কোনো দলের সাথে চুক্তিবদ্ধ করে হোক, আপনাকে আবার দেশে ফেরত আনবো, এবং আটকে পড়া আপনার যত নেতাকর্মী আছে তাদেরকে আমি দেশ ত্যাগ করার ক্ষেত্রে আমি সহযোগিতা করব। প্রয়োজনে আমি তাদেরকে ইন্ডিয়া হোক বা অন্য দেশে হোক, সেই দেশগুলোতে আমি পাঠিয়ে দেব। প্রত্যেকটি কথা কিন্তু মিল রেখেছেন সেনাপ্রধান, প্রত্যেকটি কথাই মিল রেখেছেন। আপনি খেয়াল করেন, শেখ হাসিনা চলে গিয়েছে, সাথে সাথে 626 জন কনভিক্টেড পারসন, যারা আওয়ামী লীগের সাথে গণহত্যা করেছেন, দেশের মানুষকে খুন করেছেন, দেশের অর্থকে লোপাট করেছেন, বিদেশে হাজার হাজার কোটি টাকা লোপাট করে অর্থ সম্পদের পাহাড় করেছেন, তারা কনভিক্টেড পারসন যারা আটকে ছিলেন, সেই 626 জনকে সহযোগিতা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং গণহত্যাকারী কিন্তু তিনি, একটু মিলিয়ে নেবেন, তিনি কিন্তু গণহত্যাকারী। যদি গণহত্যাকারী না হতেন তাহলে প্রথম থেকেই তিনি কেন এটা বাধা দেননি? তিনি কেন সর্বশেষ এসে বাধা বন্ধ করেছেন যে গুলি করতে হবে না? গুলি করতে কখন নিষিদ্ধ করেছেন? তিনি কিন্তু সর্বশেষ পর্যন্ত নিষিদ্ধ করে নাই। তিনি যখন গুলি চালাতে নির্দেশ দিয়েছেন সর্বশেষ হাসিনার কথাতে, তখন হাসিনার কথায় যখন উদ্বিগ্ন হয়ে তিনি অর্ডার দিয়েছেন তার বাহিনীকে, ফোর্সকে, তখন কিন্তু তারা গুলি চালাচ্ছে না। তারা বলছে যে মিডল পার্সনের যে আর্মিগুলো আছেন তারা বলছে এই কমান্ড আমরা মানতে পারবো না, আমরা গুলি কোথায় চালাবো? আমরা গুলি দেশের মানুষের বুকে চালাবো না এদেশের সার্বভৌমত্বের পথে গুলি চালাবো? তখন যারা কমান্ড অমান্য করেছে, কমান্ডার মানতেছে না, তখন এসে তিনি নীরবতা পালন করেছে, এবং বিদেশি জাতিসংঘের শান্তি মিশনের টাকা পাওয়ার জন্য, অর্থ সম্পদ পাওয়ার জন্য এই ফুটেজটা তিনি ধারণ করেছেন। এই সুযোগে কি করেছেন? জাতিসংঘের যে সিস্টেম, যেখানে সহযোগিতা পায়, যেখানে শান্তি মিশনের টাকা পায়, সেই টাকা পাওয়ার জন্য তিনি এই কাজটি করেছেন। কিন্তু মানুষকে বাঁচানোর জন্য করেনি, দেশকে বাঁচানোর জন্য করেনি। এই কাজটি কিন্তু মনে রাখবেন আপনারা। আপনি এখান থেকে 10 বছর পরে হলেও ইতিহাস সাক্ষী দেবে, ইতিহাসে লেখা হবে, ইতিহাসকে লিপিবদ্ধ করা হবে যে 24-এর গণহত্যায় ওয়াকারুজ্জামান জড়িত ছিলেন, এবং সেই বই পুস্তক আমরা পাবো, আপনি পাবেন যদি বেঁচে থাকেন। চিন্তা করে দেখেন, সে পাবে 24-এর গণহত্যায় কী করেছিলেন ওয়াকারুজ্জামান, কী কাজ করেছিলেন। সত্য গোপন থাকবে না, অবশ্যই উদ্ঘাটন হবে, এবং এইটার উপরে লেখা হবে। মির্জাফরের কথা শুনেছেন না আপনারা? মির্জাফর কত বছর আগে চলে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই মির্জাফরের বংশধর যারা আছে তারা পর্যন্ত তাদের পরিচয় দিতে চায় না যে আমি মির্জাফরের বংশধর, এটা কিন্তু চায় না। সুতরাং সেনাবাহিনী এর আগে দেখেছেন আজিজ গেছে, ডাকাতি করতে করতে দেশ থেকে চলে গেছেন, তারপরে শফিউর রহমান গেছেন, তারপরে এই যে ওয়াকারুজ্জামান আসছেন। মানে প্রত্যেকটি ডাকাত, খুনি এবং এই গণহত্যাকারী শেখ হাসিনার প্রকাশ্য সহযোগিতায় তারা লিপ্ত ছিলেন, এবং তার সাথে সর্বক্ষণ থাকতেন। হাসিনা যেটা বলবে সেটাকে। আপনার ভিডিওর আগে একটি বার্তা দেখেছেন না? ডক্টর ইউনূস এই কাজটি করেছেন। ইউনূস যে কাজটি করছেন, কত বড় অমানবিক কাজ হলে এই কথাগুলো বলতে পারে? ডক্টর ইউনূস কোথায়
আর সেনাপ্রধান কোথায়? আপনি যদি লেভেল হিসাব করেন তাহলে ডক্টর ইউনূস তার চেয়ে অনেক অনেক ধাপে উপরে, কিন্তু তাকে বলছেন ডক্টর ইউনূস যে কাজ করছে তাকে আমরা সহযোগিতা করব, ইউনূস যে কাজ করছে সে কাজটা করতে দেবো, তিনি নির্বাচন করবেন 18 মাসের মধ্যে, এইভাবে কথা বলছেন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়া, শেখ হাসিনা পালাতে বাধ্য করেছেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের আইকন, পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে রূপান্তরিত হয়েছেন, যে মানুষটি তার ফেস ভ্যালু দিয়ে পরিচিত সারা পৃথিবীতে, তার রাজনৈতিক পরিচয় না, নিজেই ফেস ভ্যালু, সারা পৃথিবীতে তাকে চিনি, তাকে এইভাবে কথা বলছেন। মানে কি, ডক্টর ইউনূসকে প্রথমে যখন তার প্রস্তাব দেওয়া হয় তখন সেনাপ্রধান প্রথমেই নারাজ ছিলেন, মানতে রাজি ছিলেন না। কি বলছিলেন? আসিফ মাহমুদের একটা ভিডিওতে আমরা পেয়েছি না, ভিডিওটি পেয়েছি, আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না সময়ের কারণে, অনেক বড় হয়ে গেলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে চাইবেন না, এই জন্য আমি বলছি। তবে আপনাদেরকে বলবো, সেনাপ্রধান বলছেন এই প্রস্তাবটা আমি মেনে নিচ্ছি, কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছি। ডক্টর ইউনূসকে এখনো পর্যন্ত এই সেনাপ্রধান মানতে রাজি নয়, তাকে মান্য করতে দূরের কথা, তার সাথে আসলে কথা বলতেই তিনি ঘৃণাবোধ করে। হাসিনাই ভালো ছিল সেনাপ্রধানের কাছে, কিন্তু ডক্টর ইউনূস যখন এসেছে তাকে ইউনূস বলে সম্বোধন করে, তাকে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এইসব বলার সময় নেই তার, যেহেতু সে হাসিনার সরাসরি মদতপুষ্ট, এই কথাগুলো বলার তার অধিকার নেই বা সে বলতে চায় না। তিনি যে বলছে যে আমি বুকে পাথর চাপা দিয়ে এগুলো মেনে নিয়েছি। এখন শেখ হাসিনা সকল অপকর্ম প্রমোট করতেন, সকল অপকর্ম, দেশবিরোধী হোক, দেশ ক্ষতির হোক, দেশ ধ্বংসের হোক, প্রত্যেকটি অপকর্মের সাথে সেনাবাহিনী জড়িত ছিলেন এবং সেনাবাহিনী সরাসরি জানতেন, কোথাও বাধা দিতেন না। নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যে কাজগুলো করতেন, এই যে আজিজের বাড়ি, এই যে আপনার পরবর্তীতে যে র্যাবের প্রধান, এদের বাড়ি, এদের গাড়ি, সম্পদ, অর্থ সম্পদ, বেনজিরের অর্থ সম্পদ, সব কিছু যারা কোটি কোটি টাকা অর্থ সম্পদ করেছে, 500, 1000, 1200 বিঘা করে জায়গা একসাথে কিনেছেন মানুষের কাছ থেকে জবরদখল করে। তাহলে এই সেনা প্রধানের কত সম্পদ তৈরি করেছেন হাসিনার সাথে মিল দিয়ে, এটা অবশ্যই খতিয়ে দেখা দরকার এবং সেটা এখন প্রকাশ পাচ্ছে না, এখন প্রকাশ পাবে না, এটা আমি বলছি, এখন প্রকাশ পাবে না, প্রকাশ হবে না। কখন হবে? যখন পয়েন্টটা দুর্বল হয়ে যাবে, চাকরি শেষ হয়ে যাবে, তখন এই সেনাবাহিনীকে নিয়ে বিভিন্নভাবে এই তথ্যগুলো ফুটে আসবে বা এটা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, ইতিহাস স্মরণ করিয়ে দিবে। দেশটাকে পঙ্গু করেছে, দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করেছে, ব্যাংক, বিমা লুট করেছেন এই সেনা প্রধানের কারণে। সেনাবাহিনী কি, সেনাবাহিনীর কাজ কি, এই বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বেশি হয়ে যাবে। জনগণের বুকে গুলি করার নির্দেশ দাতায় সেনাবাহিনী, জনগণের গুলি সরাসরি বলছেন যে গুলি চালাতে হবে। যখন কমান্ড মানে নাই তখন তিনি একবারে ভোতামুখ হয়ে গেছেন, তুমড়ে মুসলে পড়ে গেছেন, দুমড়ে মুসলে। কিভাবে? যে আমার কমান্ড তো মানছে না, তাহলে আমি কি করতে পারি? বাধ্য হয়ে পোষ মানতে রাজি হয়েছেন। জনগণের সরাসরি ট্যাক্স এবং ভ্যাটের টাকা দিয়ে যাদের বেতন হয়, যাদের পারিশ্রমিক করা, ব্যবসায়িক বাণিজ্য থেকে, কুলি মজুর থেকে, কৃষক থেকে যাদের ট্যাক্স দিয়ে তাদের সরাসরি বেতন দেওয়া হয়, তারা আজকে জনগণের সরাসরি গুলি চালাতে নির্দেশ দিয়েছেন তার বাহিনীকে। তিনিই হচ্ছেন এই ওয়াকারুজ্জামান। আজকে কাকে ধরবেন, কেন ধরবেন, কি করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে বলবো ধারাবাহিকভাবে। ছোট্ট একটি ভিডিও, অবশ্যই একটু দেখতে থাকুন আপনারা আজকের ভিডিওটি। হাসিনাকে পুনর্বাসনের কথা বলেছিলেন যে আপনি চলে যাবেন, আপনাকে যেভাবে হোক আমরা পুনর্বাসন করব, যেভাবে হোক। অনেক মন্ত্রী, অনেক এমপিরা এয়ারপোর্টে ধরা পড়েছেন, তাদেরকে ধরে, এই যে হাসান মাহমুদকে ধরে আবার লন্ডনে পাঠিয়ে দিয়েছেন, কানাডায় পাঠিয়ে দিয়েছেন, অনেকে ধরে রেখেছেন ঠিকই, তাদেরকে আবার পাঠিয়ে দিয়েছেন। কিভাবে? যারা গ্রেপ্তার হয় তারা কিভাবে চলে যায়, দেশ ত্যাগ করে, কিভাবে দেশ ত্যাগ করে চলে যেতে পারে, এই কাজটি করেছে সেনাপ্রধান এবং তার সরাসরি মদতে এই কাজগুলো হয়েছে। এবং যারা 626 জন যে মানুষগুলো আটকা পড়েছিলেন, তারা সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যে আশ্রয় নিয়েছিলেন, তাদের নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি, আর সেনাবাহিনীর সদুত্তর দেয়নি, সরকারও সেই উত্তরগুলো এখনও দেয়নি। সুতরাং এই উত্তর দিতে পারবে না। কঠিন দাগিগুলা তাদের মধ্যে ছিলেন, তাদেরকে সরাসরি রাতে, মানে গভীর রাতে তাদেরকে দেশ ত্যাগ করা বা বিভিন্ন ষড়যন্ত্রের সিস্টেমে চক্রান্ত করে তাদেরকে একের পর এক একসাথে দেয়নি, ধারাবাহিকভাবে তাদেরকে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে। বাংলাদেশ আবারও মহা বিপদের সম্মুখীন। সেনাবাহিনী কিন্তু কঠিন একটি চাল চেলেছিলেন। শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়ে জামাত ইসলামের আমিরকে ফোন করেন, শফিকুল ইসলাম মাসুদকে ফোন করেছেন, জামাতের সেক্রেটারিকে ফোন করেছেন, যে জামাত ইসলামীকে নির্বাহী আদেশের বলে বন্ধ করেছেন, নিষিদ্ধ করেছেন, সেই জামাত ইসলামীকে সর্বপ্রথম সেনাবাহিনী ফোন দিয়েছে। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? হাজারো কেনার উত্তর হচ্ছে জামাত শিবিরকে তারা হুমকি মনে করতো, দেশকে এখনো শান্ত হয়নি, তাই জামাতের আমিরকে ডেকে তার কাছ থেকে মৌলিক বিষয়গুলো বের করে নেওয়ার চেষ্টা করছে, যে কি কি আছে, কিভাবে কি করবে, প্ল্যান পরিকল্পনা কি, কিভাবে কি করা যায়, কিছু কথা বলে বেশি কথা বের করে নেওয়ার এই যে প্রভাব, এই যে প্রভাবিত করেছে, এটা হচ্ছে সেনাবাহিনী একটি কৌশল ছিলেন। এই কৌশলের কাছে জামাত ইসলামী ধরা খেয়েছেন। আপনি মানেন নাই মানেন আপনার ব্যাপার, তবে এটাকে একটা ঘোল খাওয়িয়েছেন, একটা ধোকা দিয়েছেন। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন কেন বাতিল হলো? এখনো পর্যন্ত এটিএম আজহার ভাই কেন মুক্তি পাননি? বাংলাদেশে ইসলামপন্থীদেরকে কেউ পছন্দ করে না। আসিফ নজরুল বলেন, সেনাপ্রধান বলেন, ওয়াকারুজ্জামান বলেন, রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনা বলেন এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মী বলেন, ইসলামের যে সাদৃশ্য, সৌন্দর্য, ইসলাম অনুশাসন, এগুলো কেউ পছন্দ করে না।
এই জন্য এখনো পর্যন্ত জামাতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। অবশেষে জামাত নিবন্ধনই পাবে না, অবশেষে আজহার ভাই মুক্তি পাবে না। দেখেন কি পরিস্থিতি ঘটে বাংলাদেশ। জামাতকে আদায় করতে হবে এবং জামাতকে এমন আন্দোলনে নেমেছিলেন, সেই আন্দোলন গতিপথ রোধ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সেনাপ্রধান এবং ওয়াকারুজ্জামান এই চুপ্পু মিলে এমন কৌশল করেছেন, সেনাপ্রধান গুটির চাল দিয়েছেন আপনার ওয়াকারুজ্জামানের কাছে, ওই ডক্টর ইউনূসের কাছে এবং চুপ্পুর কাছে, এমনভাবে ষড়যন্ত্র করেছেন যে দেশের পরিস্থিতি ঠিক রাখতে গেলে, দেশকে শান্ত সিদ্ধ রাখতে গেলে জামাত ইসলামীকে পড়া দিতে হবে। এবং সেই পড়া দিয়ে এমনভাবে ঘুরাচ্ছে, মনে হয় আরও 2-1 বছর চলে যাবে জামাতের এই নিবন্ধন, এই আপিল, আজকে কালকে, এই মাসে সেই মাসে, এই তারিখ সেই তারিখ করতে করতে জীবনই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নিবন্ধন দিতে পারে। আরে জামাত চাইলে একদিনে নিবন্ধন আদায় করে নিতে পারে। জামাত ইসলাম যদি চায়, ছাত্র শিবির যদি মনে করে সারা বাংলাদেশ থেকে একযোগে সেই গণবিপ্লব ঘটিয়ে, যে বিপ্লব ঘটেছিলেন তার চেয়ে 10 গুণ ঘটিয়ে এই যে নিবন্ধন আর এটি আজহার ভাইকে মুক্তি একদিনের মধ্যে করতে পারে। কেন? কিসের আইন? যে অবৈধ আইন অবৈধ প্রধানমন্ত্রী করে গেছেন, সেগুলো কিসের আইন, কিসের কি মানবতা? কিন্তু কেন করছে না? এটাকে জামাতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে খালি সময় ক্ষেপণ করছেন। এবং এই আসিফ নজরুল আর এই প্রেস সচিব, এই যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ ভুইয়া, সজীব ভুইয়া, এরা কিন্তু ষড়যন্ত্রের কবলে পড়ে গেছেন। আপনি দেখেছেন না, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে মাহফুজ আলম বলেছেন কি, নাহিদ বেরিয়ে গিয়ে কি লাভ করেছেন? আরে নাহিদ বেরিয়ে গিয়েছেন তো জনগণের কাতারে এসেছেন। তোমরা ভিতরে থেকে কি লাভ করেছো? তোমরা তো মির্জাফরের ভূমিকাই পালন করছো। এখন তো স্বার্থসিদ্ধি, এখনো পর্যন্ত লাশ মর্গে চিহ্নিত হয়নি, এখনো পর্যন্ত পঙ্গু হাসপাতালে হাজারো মানুষ, এখনো পর্যন্ত হাসপাতালের বেডে হাজারো মানুষ, এখন শহীদদের খবর নেওয়া হয়নি, এখনো পর্যন্ত নিজের স্বার্থ, নিজের সিদ্ধি হাসিল করার জন্য নির্বাচন নিয়ে পাগল আছেন অনেকে। এবং এই স্বার্থ সিদ্ধির কারণে আগামীতে উপদেষ্টা পরিষদের অনেকেই, বেশিরভাগই ক্রপ্টেড অঙ্গনে পড়ে যাবে এবং তারা মামলা খাবে, কঠিনভাবে বিপদে পড়ে যাবে। আজকে হয়তো সরকারি বা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদে এসে মন্ত্রী লেভেলে আসে, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হলে সবাই কঠিন বিপদের সম্মুখীন হবে। আজকে জনগণ কি চায় সেটা দেখতে হবে, জনমন কি চায়, জনমানব কি চায়, জনবান্ধব কি, সেটাকে করতে হবে। কিন্তু সেটা করা হচ্ছে না। দেশে এখনো পর্যন্ত 95% শেখ হাসিনার সাজানো বাগান, সাজানো সংসার এখনো সাজানো আছে, এখনো পর্যন্ত অপসারণ হয়নি, চাকরিচ্যুত হয়নি, বিচার হয়নি। তাহলে দেশটাকে কোথায় নিয়ে যাবে সেনাপ্রধান? আপনি বুঝছেন সেনাপ্রধান কি করছে, কি করবে, আগামীতে কি হবে? এখনো পর্যন্ত সেই বিপ্লবের প্রথম থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কঠিনভাবে এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, জামাত ইসলাম বলেন, শিবির বলেন, প্রত্যেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরাসরি হুমকি দিয়েছেন, সরাসরি মাঠে নেমেছেন, বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, কোনোটাই কাজ হচ্ছে না। এই যে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনও চলে যাচ্ছে। সুতরাং এগুলি কোনোটাই হবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে আনার ব্যাপারে সেনাপ্রধান যে চাল চেলেছেন তার কাজ ঠিকই করে নেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের কথাগুলোর যৌক্তিকতা কতটুকু আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।